আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রি এমসিকিউ প্র্যাকটিস করব। এখানে আজকে আমরা দেখব আমাদের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের আজকে প্রথম অংশ দেখব আমরা, এরপরের লেকচারে দ্বিতীয় অংশ দেখব। দুই লেকচারে এই পঞ্চম অধ্যায়ের এমসিকিউটা আমরা প্র্যাকটিস করব। চলো এখন শুরু করা যাক। 1 নম্বর, পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি? 4টি, 3টি, 2টি, 1টি। 1টি হলো সঠিক উত্তর। আমরা জানি যে কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরকে বলা হয় যোজ্যতা স্তর, আর যোজ্যতা স্তরে যেই কয়টি ইলেকট্রন থাকে তা হলো যোজ্যতা ইলেকট্রন। তো এখানে পটাশিয়ামের আউটার শেলে 1টি ইলেকট্রন আছে, সেই কারণে এর যোজ্যতা ইলেকট্রন হইল 1টি। এরপরটা আমরা দেখি। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6টি, 5টি, 3টি, 2টি। সঠিক উত্তর হইল 6টি। অক্সিজেনের ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আউটার শেলে 6টি ইলেকট্রন আছে, অর্থাৎ যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন। এখানে 2টি, এখানে 2টি, এ 1টি, এ আরও 1টি, মোট হলো 6টি। এই কারণে এর যোজ্যতা ইলেকট্রন হইল 6টি। এরপরের প্রশ্ন, কোন মৌলের যোজ্যতা স্তরে 5টি ইলেকট্রন থাকে? অর্থাৎ আউটার শেলে 5টি ইলেকট্রন থাকবে কোন মৌলের? কার্বন, ফ্লোরিন, ফসফরাস, ক্লোরিন। এখানে ফসফরাসের আউটার শেলে 5টি ইলেকট্রন থাকে। আমরা এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে এখানে 3s2, 3p3, অর্থাৎ এখানে মোট 5টি ইলেকট্রন আছে। 4 নম্বর হলো ক্যালসিয়ামের m কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 2টি, 5টি, 6টি, 8টি। আমরা এটা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পারি, এখানে 8টি ইলেকট্রন আছে। m কক্ষপথ হইল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হলো k শেল, তারপরে l, তারপরে m, তারপরে n, অর্থাৎ m কক্ষপথ হইল তৃতীয় কক্ষপথ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টি আর 6টি, মোট 8টি ইলেকট্রন আছে। অর্থাৎ ক্যালসিয়ামের m কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 8টি। কার্বনের যোজনী কত? এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে অপশন আছে 2, 3, 2, 3, 2, 4। আমরা জানি কার্বনের যোজনী হলো 2, 4। 6 নম্বর হলো কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী কত? 4, 3, 2, 1। এখানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী হলো 4। এটা কিভাবে হয় আমরা একটু দেখে নেই। এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডের সংকেত দেখতে পাচ্ছি। আমরা জানি যে সংকেত লেখার সময় মৌলসমূহের যোজনী বিনিময় ঘটে। এখানে অক্সিজেনের যোজনী হলো 2, কার্বনের যোজনী হলো 4। 2 এবং 4কে 2 দিয়ে ভাগ যায়, সেই কারণে এখানে 2কে 2 দিয়ে ভাগ দিলে 1 হবে, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। সেই কারণে এখানে CO2, অর্থাৎ কার্বনের সাথে 1 লেখা হয় না। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের যোজনী হলো 4। এরপরের প্রশ্ন দেখি। সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী কত? 2, 3, 4, 6। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী হলো 4। আমাদের কার্বন ডাইঅক্সাইডের মতোই এখানে আমরা দেখতে পাচ্ছি সালফারের যোজনী হলো 4, অক্সিজেনের যোজনী 2। 2 এবং 4কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 1, আর এখানে হবে 2। 1 লিখতে হয় না, সেই কারণে SO2, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের সংকেত হলো SO2, কিন্তু এর যোজনী হলো সালফারের যোজনী হলো 4। ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন এখানে অপশন আছে 3, 5, 6, 7। আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হলো 7। আমরা ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি আউটার শেলে
ক্লোরিনের 7টি ইলেকট্রন আছে, s অরবিটালে 2টি, p অরবিটালে 5টি, মোট 7টি ইলেকট্রন। অর্থাৎ এটা হলো যোজ্যতা স্তর আর এই ইলেকট্রনগুলো হলো যোজ্যতা ইলেকট্রন। বোরনের যোজনী কত? 1 2 3 4। আমাদের জানা আছে বোরনের যোজনী হলো 3, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যোজনীগুলো শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো করে মুখস্থ করে নিবে, তাহলে রসায়নের যৌগসমূহের সংকেত সহজে লিখতে পারবে। আর সংকেত যদি লিখতে পারো তাহলে রসায়ন পড়া অনেক সহজ হবে। লেডের যোজনী কত? 1 3 4 5। লেডের যোজনী একাধিক থাকতে পারে, সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল যোজনী আছে। তো লেডের যোজনী এক্ষেত্রে হলো 4। লেডের যোজনী 2ও হইতে পারে। তো এখানে যেহেতু অপশনে আছে 4, সেই কারণে আমাদের সঠিক অপশন হবে এই গ নাম্বার, অর্থাৎ 4। যোজনী হলো 4। সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত? 0 2 4 5। এখানে সালফার ট্রাইঅক্সাইডের সুপ্ত যোজনী হলো 0, আর সূত্রটি হলো সুপ্ত যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে সালফারের সক্রিয় যোজনী হলো 6, আর আমাদের জানা আছে যে সালফারের সর্বোচ্চ যোজনী 6, অর্থাৎ 6 বিয়োগ 6 সমান 0। এই কারণে এখানে সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে সালফারের সুপ্ত যোজনী হলো 0। PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের সুপ্ত যোজনী কত? 1 2 3 4। সুপ্ত যোজনী খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় সময় একটা অবজেক্টিভ থাকতে পারে পরীক্ষায়, দেখা যায় যে অনেক সময় এখান থেকে অবজেক্টিভ থাকে। তো তোমরা এই অবজেক্টিভগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে PCl3 এর মধ্যে আমাদের ফসফরাসের সুপ্ত যোজনী হলো 2, আর ফসফরাসের সর্বোচ্চ যোজনী আমরা জানি 5। তো এখানে যোজনী সক্রিয় যোজনী হলো 3, 5 বিয়োগ 3 সমান 2। এই কারণে এখানে ফসফরাসের সুপ্ত যোজনী হলো 2। PCl5 অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের সুপ্ত যোজনী কত? 0 2 3 5। এখানে হবে 0। এখানে ফসফরাসের সক্রিয় যোজনী 5 আর সর্বোচ্চ যোজনীয় 5, সেই কারণে 5 বিয়োগ 5 সমান 0। ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? 0 2 3 7। যোজ্যতা ইলেকট্রন মানে হলো আউটার শেলে কয়টি ইলেকট্রন থাকে। তো আমরা জানি যে ফ্লোরিন হলো একটি হ্যালোজেন মৌল, সেই কারণে এর আউটার শেলে 7টি ইলেকট্রন থাকে, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন হলো 7। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাসের মধ্যে এর আউটার শেলে 7টি ইলেকট্রন আছে। 15 নম্বর হলো ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী 0 1 2 3। তো আমরা জানি আয়রনের এখানে সুপ্ত যোজনী হলো 1। কিভাবে হয় সেটা দেখি। সুপ্ত যোজনী হলো সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। আয়রনের সর্বোচ্চ যোজনী হলো 3, আর এখানে সক্রিয় যোজনী হলো 2। 3 বিয়োগ 2 সমান 1, অর্থাৎ এই ক্ষেত্রে ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী হলো 1। এরপরের প্রশ্ন, লেড ক্লোরাইডে লেডের যোজনী কত? লেডের সুপ্ত যোজনী এখানে 0 1 2 4। এখানে হলো 2। কিভাবে হয় দেখো। সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। এখানে লেডের সর্বোচ্চ যোজনী হলো 4, আর এই ক্ষেত্রে সক্রিয় যোজনী হলো 2। 4 বিয়োগ 2 সমান 2। নাইট্রোজেনের যোজনী কত? 2 3 2 4। এরপরে অপশন হলো 3 5। তো নাইট্রোজেনের যোজনী আমরা জানি যে 3 5। সালফারের যোজনী 2 3 3 5 2 4 2 4 6। সালফারের যোজনী আমাদের জানা আছে 2 4 6। এরপরের প্রশ্ন, কোন মৌলের যোজনী 4? অ্যালুমিনিয়াম, আয়রন, লেড, কপার। এই ক্ষেত্রে লেডের যোজনী হলো 4। লেডের যোজনী 2ও হতে পারে।
কোন যৌগে সালফারের সুপ্ত যোজনীর মান বেশি? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই ক্ষেত্রে সঠিক উত্তর হলো H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। এর মধ্যে সক্রিয় যোজনী হলো 2, আর আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী 6, 6 বিয়োগ 2 সমান 4। এই কারণে এটার সর্বোচ্চ যোজনী, এখানে সুপ্ত যোজনীর মান হলো 4। এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সুপ্ত যোজনী হলো 0, আর সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে হবে সক্রিয় যোজনী 4, আর সেই কারণে 6 থেকে 4 বিয়োগ করলে এখানে হবে 2, আর এখানেও সক্রিয় যোজনী হলো 6, তার মানে এটাতে সুপ্ত যোজনী হবে 0, 6 বিয়োগ 6 অর্থাৎ 0। এখানেও 0, এখানেও সালফারের সক্রিয় যোজনী হলো 6, তার মানে 6 বিয়োগ 6 সমান 0। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ এই হাইড্রোজেন সালফাইডের মধ্যে সুপ্ত যোজনীর মান হলো সবচেয়ে বেশি অর্থাৎ 4। এরপরের প্রশ্ন, কিউপ্রিক ক্লোরাইডে কপারের যোজনী 1, 2, 3, 4। কপারের যোজনী কিউপ্রিক ক্লোরাইডে হলো, আমরা জানি যে সর্বোচ্চ যোজনী যখন ব্যবহৃত হয় তখন হবে ইক, অর্থাৎ এখানে কিউপ্রিক, সেই কারণে যোজনী হলো 2। সংকেতটা দেখি, কিউপ্রিক ক্লোরাইড অর্থাৎ CuCl2, এখানে কপারের যোজনী 2, আর কিউপ্রাস ক্লোরাইড CuCl, এখানে কপারের যোজনী 1। তোমাদের জানা আছে ইক ব্যবহার হয় যখন সর্বোচ্চ যোজনী প্রয়োগ হয়, আর আস ব্যবহার হয় যখন সর্বনিম্ন যোজনী ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিউপ্রিক ক্লোরাইডের কপারের যোজনী হলো 2। কোনটি ধনাত্মক যৌগমূলক? কার্বনেট, সিলিকেট, ফসফোনিয়াম, হাইড্রোজেন সালফেট। তো এই ক্ষেত্রে ফসফোনিয়াম হলো ধনাত্মক যৌগমূলক। ফসফোনিয়াম ছাড়াও অ্যামোনিয়াম, এটাও ধনাত্মক যৌগমূলক। তো এখানে হলো অপশনটা ফসফোনিয়াম। ফসফেট মূলকের যোজনী কত? 1, 2, 3, 4। ফসফেট মূলকের যোজনী হলো 3। কোন ধাতুর যোজনী 1? এখানে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, লেড আছে, কপার আছে। এখানে প্রশ্নটা খুব ভালো করে দেখবে। এখানে হলো কোন ধাতুর যোজনী 1? এখানে হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, যদিও এদের যোজনী 1। লেড হলো ধাতু, লেডের যোজনী হলো 2, 4, আর কপারের যোজনী হলো 1 এবং 2। তো যেহেতু এখানে 1 আছে অর্থাৎ যোজনী 1, সেই কারণে এর সঠিক অপশন হলো কপার। 25 নম্বর, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি? আমরা জানি যে কোনো যৌগের সংকেত সঠিকভাবে লিখতে হলে যোজনী জানতে হবে আমাদের। তো ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2, আর ফসফেটের যোজনী হলো 3, এবং এদের সংকেত লেখার সময় এদের যোজনী বিনিময় ঘটে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থাৎ Mg3PO4(2), এখানে ফসফেটের যোজনী 3 আর ম্যাগনেসিয়ামের যোজনী 2। তাহলে এই 3 নম্বর অপশনটা হলো সঠিক, অর্থাৎ ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হলো Mg3PO4(2). এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি? একইভাবে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়ামের যোজনী হলো 1, ফসফেটের যোজনী হলো 3। তো সেই ক্ষেত্রে NH4(3)PO4(2), এটা ঠিক না, আমাদের সঠিক সংকেত হলো শেষেরটা, অর্থাৎ NH4(3)PO4। এখানে ফসফেটের যোজনী 3 আর অ্যামোনিয়ামের যোজনী হলো 1, অর্থাৎ সঠিক সংকেত হলো চতুর্থ অপশনটি NH4(3)PO4। এটা হলো অ্যামোনিয়াম ফসফেট। বোরন নাইট্রাইডের সংকেত কোনটি? Bn, B3n, B3n2, BnO2। এখানে সঠিক সংকেত হলো প্রথমটি অর্থাৎ Bn। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোরনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী 3। এই 3কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে হয় B1N1, আর 1 যেহেতু লিখতে হয় না সেই কারণে লেখা হয় Bn, অর্থাৎ বোরন নাইট্রাইডের সংকেত হলো Bn।
প্রোপেনের একটি অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? 4টি, 6টি, 8টি, 10টি। তো প্রোপেন এটি একটি জৈব যৌগ। এই সম্পর্কে আমরা আমাদের জৈব যৌগের অধ্যায়ে ভালোভাবে জানব। তো এখানে আমরা এর সংকেতটা দেখে নেই। এখানে প্রোপেনের সংকেত হলো C3H8, অর্থাৎ এর একটি অণুতে 8টি হাইড্রোজেন পরমাণু থাকে। BF3 এর কেন্দ্রীয় পরমাণু বোরনের সর্বশেষ শক্তি স্তরে কয় জোড়া ইলেকট্রন থাকে? BF3 অর্থাৎ বোরন টাইফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু বোরনের সর্বশেষ শক্তি স্তরে কয় জোড়া ইলেকট্রন থাকে? এর সঠিক উত্তর হলো 3 জোড়া বা 3টি। যদি প্রশ্নে জোড়া থাকে এখানে 3টি থাকলেও সঠিক অপশন হবে 3টি, আর যদি জোড়া লেখা থাকে তাহলে তো সমস্যা নেই। এখানে আমাদের সঠিক অপশন হলো 3টি বা 3 জোড়া। এখানে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এই যে বোরন এর যোজ্যতা স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যেটা, এখানে 3 জোড়া ইলেকট্রন আছে, অর্থাৎ বোরনের আছে 3টি আর ফ্লোরিনের একটি করে 3টা, ফ্লোরিনের 3টি, অর্থাৎ 3 জোড়া। এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে বোরনের যোজ্যতা স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে 3 জোড়া ইলেকট্রন আছে। মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয় জোড়া ইলেকট্রন থাকে? অর্থাৎ আগের প্রশ্নের মতোই এখানে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয় জোড়া ইলেকট্রন থাকে? আমরা অপশন দেখতে পাচ্ছি 1, 2, 3, 4। তো এর সঠিক অপশন হলো 4টি বা 4 জোড়া। এখানে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে কার্বনের আউটার শেলে এখানে কার্বনের নিজের আছে একটি করে 4টি ইলেকট্রন এবং 4টি হাইড্রোজেন পরমাণু 4টি ইলেকট্রন শেয়ার করে এখানে সমযোজী বন্ধন সৃষ্টি করেছে, অর্থাৎ কার্বনের যোজ্যতা স্তরে বা আউটার শেলে আমরা দেখতে পাচ্ছি যে 4 জোড়া ইলেকট্রন থাকে। চলো এবার এর পরের প্রশ্ন দেখি। নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য: এদের যোজনী শূন্য, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা দ্বিত্ব বা অষ্টকপূর্ণ থাকে, এরা প্রকৃতিতে একক পরমাণু হিসেবে বিরাজ করে। কোনটি সঠিক? এখানে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3 সবগুলো। তাহলে আমরা অপশনগুলো একটু দেখি। এদের যোজনী শূন্য, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা দ্বিত্ব বা অষ্টকপূর্ণ থাকে। হিলিয়ামের 2টি ইলেকট্রন থাকে, এই জন্য দ্বিত্ব বলে, আর অন্যান্যগুলোর 8টি ইলেকট্রন থাকে অর্থাৎ অষ্টকপূর্ণ থাকে। এরা প্রকৃতিতে একক পরমাণু হিসেবে বিরাজ করে, অর্থাৎ একটা পরমাণু থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এর এখানে 3টা অপশনই সঠিক। তাহলে আমরা এই প্রশ্নের 3টা সঠিক উত্তর পেলাম। চলো এর পরের প্রশ্ন দেখি। কোন মৌলের যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন থাকে? এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, আর্গন। কারণ আর্গন হলো এখানে একটি নিষ্ক্রিয় মৌল, এর আউটার শেলে 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন থাকে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। তোমাদের কী ধরনের টিউটোরিয়াল প্রয়োজন তা কমেন্ট বক্সে জানালে তোমাদের চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে।